আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে প্রথম শুধুমাত্র শিশুদের জন্য নিবেদিত আইপি চ্যানেল কিডস ক্রিয়েশন টিভির একটা জনপ্রিয় অনুষ্ঠান কিডস টকে। আজকের এপিসোড টক উইথ ফাতিহা আয়াত। জি দর্শক, ঠিক শুনেছেন, ফাতিহা আয়াত, দ্য ওয়ান অ্যান্ড অনলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে তুমি যে একটা কিডস ক্রিয়েশন টিভিতে যে তুমি এসেছো, এখন আমরা একটা ডিসকাশন করব, তোমার কেমন লাগছে? হাউ আর ইউ ফিলিং? আলহামদুলিল্লাহ, আই এম ফিলিং রিয়েলি গুড, এবং তোমার সাথে যে আজকে এই কথা বলার সুযোগ হয়েছে তাই জন্য আমি আরো অনেক অনার্ড ফিল করছি। থ্যাংক ইউ সেম, আমিও অনেক অনার্ড ফিল করছি অ্যান্ড দিস ইজ অ্যান এক্সেলেন্ট অপরচুনিটি। তো ফার্স্টলি আমি যেটা তোমাকে জিজ্ঞেস করতে চাই, আই ওয়াজ রিয়েলি কিউরিয়াস যে রিসেন্টলি ইউ মুভ ফ্রম দ্য ইউএস টু বাংলাদেশ, তুমি ইউএসএ থেকে বাংলাদেশে চলে এসেছো, যেটা অবভিয়াসলি খুব বড় একটা চেঞ্জ, কারণ টোটালি লাইক শিফটিং কন্টিনেন্টস ইভেন। সো স্কুল চেঞ্জ করা হয়েছে, একদম একটা আলাদা নেচার। ইউ ওয়েন্ট টু আমেরিকা when you were how like I was 4 years old, 4 বছর বয়স। এখন তো অনেক বছর হয়ে গেছে, সো অনেক দিন পর তুমি বাংলাদেশে এসেছো and you're like living here right now. So basically তুমি তো এখন নতুন একটা স্কুলেও ভর্তি হয়েছো। আমি এখন যে স্কুলে পড়ছি আগা খান has a very similar approach. আমরা জানি যে বাংলাদেশে মোস্ট ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে IGCSE বা কেমব্রিজ কারিকুলাম ফলো করে, কিন্তু আমার স্কুল ভিন্ন। আমার স্কুল ফলো করে দি আইবি কারিকুলাম অথবা দি ইন্টারন্যাশনাল ব্যাচেলরেট। The IB curriculum is a lot like New York. It's hands-on, it's holistic. So instead of having midterm and final year exams, we have a holistic and step-by-step approach. যে একটা concept শিক্ষার পরই পরীক্ষা হয়। So নিউ ইয়র্কে আমি যে স্কুলে পড়তাম এবং এখন যে স্কুলে পড়ি, it's very similar. The education system and approach is very similar. But আমি জানি যে আগা খান বা এই আইবি স্কুলসের বাইরে বাংলাদেশে যেই ইংলিশ মিডিয়াম স্কুলস বা ইভেন আমাদের বাংলা মিডিয়াম স্কুলস, আমাদের ন্যাশনাল যে কারিকুলাম ফলো করে বা কেমব্রিজ ইভেন, দ্যাটস ভেরি ডিফারেন্ট। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি কোনো ডিফারেন্স পাইনি। আচ্ছা, সো থ্যাংক ইউ ফর মার্ভেলাস অ্যান্সার। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো জানি যে তুমি এতদিন হচ্ছে ইউএস থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছো বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে, অ্যান্ড ইউ লাইক ইউর আইডেন্টিটি ওয়াজ দ্যাট ইউ আর ফ্রম বাংলাদেশ, অ্যান্ড এই জন্য তোমাকে বাংলাদেশের অনেক মানুষ চিনে এবং অনেক মানুষ তোমাকে পছন্দ করে। সো এটা কিভাবে, হাউ ডু ইউ হ্যান্ডেল ইউর ফেম? আই জাস্ট ওয়ান্ট টু সে যে আই এম নট দ্যাট ফেমাস। আলহামদুলিল্লাহ, আমাকে like the amount of people that know me, alhamdulillah, is with the support of my family এবং with the blessings of Allah, obviously, yeah. And alhamdulillah, আমি যে recognitionটা পাই from my fans and from the global audience, it's a very positive response, and I thank all of my fans for their amazing support and for supporting me throughout this journey. থ্যাংক ইউ। এখন আমার তোমার কাছে আমি যে নেক্সট জিনিসটা, আই ওয়াজ রিয়েলি কিউরিয়াস অ্যাবাউট দিস, যে ইউ জাস্ট সেড দ্যাট ইউ উড লাভ টু থ্যাংক ইউর ফলোয়ার্স অ্যান্ড ইউর ফ্যান্স, কিন্তু তোমার আমার মতো মানে সিন্স ইউ স্টার্টেড ডুইং দিস এট আ ভেরি ইয়াং এজ, অনেক ছোট বয়সে শুরু করেছো কাজ, তো তোমার আমার মতো অনেক শিশুরাই এবং তাদের প্যারেন্টসরা, তাদের ফ্যামিলিরাও চায় যে শিশুরা তোমার মতো হোক। লাইক ইউর আ গ্রেট এক্সাম্পল। সো লাইক ডু ইউ হ্যাভ এনি টিপস, মানে তোমার কি বলার আছে? লাইক আমি বলতে চাই যে ইউ শুড অলওয়েজ ফলো ইউর প্যাশনস। তুমি নিজে যা করতে চাও, তোমার যেই প্যাশনের জায়গাটা আছে, যেই ভালো লাগার যে ইচ্ছাটা আছে, তুমি সেই টপিক নিয়েই তুমি তোমার কাজ শুরু করো। And always blend your hobbies and passions with your work. তাতে করেই কিন্তু তুমি তোমার কাজের মধ্যে একটা ভালো লাগা আসবে, and you'll be able to enjoy your activities and your work. So always start advocating about the area of passion that you have. এবং আমি অলসো বলতে চাই যে অনেক শিশুরাই কিন্তু মনে করে যে পড়াশোনা অনেক বোরিং হয়ে যায় তাদের কাছে, রাইট? বাট আমি বলবো যে তোমরা এমনভাবে পড়াশোনাটা করো যে ইটস interactive and fun for you, so that এই পড়াশোনাটা তোমার কাছে এত বোরিং লাগে না, and it's much more interactive and hands-on, and you enjoy your studies.
আচ্ছা, কারণ এখানে যেহেতু প্যাশন আমাদের পছন্দের জিনিসটা, লাইক there's a quote by Einstein, if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life thinking it's stupid. So basically মানে যেটা পছন্দ আমাদের, যেটা আমরা excel, like what we can do, সেখান থেকে আসলে শুরু করা উচিত. That's your advice. Thank you, that's some very good advice. Thank you. এখন আরেকটা জিনিস হচ্ছে যে when you were back in America, I think you were 9 years old probably, তো তখন তুমি একটা বই লিখেছিলে. তুমি দুইটা বই লিখেছিলে না তিনটা? দুইটা। আচ্ছা, and you were 9 years old. তখন আমি দুইটা লিখেছি এবং তারপরে আমি আরেকটা বই লিখেছি। আচ্ছা, ডায়েরি অফ আ মুসলিম কিড একটা বই লিখেছিল, তো সেটা আমি পড়েছি and I loved that book. আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা গল্পের মধ্যে একটা ভালো লেসন শেখানো হয়েছে এই বইটার মাধ্যমে। তো আসলে what was your inspiration, মানে কি মনে করে তুমি এই বইটা লিখেছো, মানে কি মনে হয়েছিল তোমার? সো ডায়েরি অফ আ মুসলিম কিডের পিছনে যে মোটিভেশন বা ইন্সপিরেশনের স্টোরিটা, সেটা হচ্ছে যে পার্সোনালি আলহামদুলিল্লাহ ইট হ্যাজ নেভার হ্যাপেন টু মি, বাট আমি জানি যে অনেক মুসলিম মেয়েরা যারা হিজাব পরে, a lot of them face challenges or bullying in society. So alhamdulillah I've never faced that, but আমি জানি যে সোসাইটিতে অনেক মেয়েরাই যারা হিজাব পরে they face that challenge. So আমি তাদের উদ্দেশ্যে একটা বই লিখেছি. It's a completely fictional book, right? But the events that were happening in the book was based off of real life experiences that people have shared with me. So আমি সেই inspiration এবং সেই motivation থেকেই আমি তাদের জন্য এই বইটা দেখি। আচ্ছা, তো সেটা অবশ্যই it was a really good book and it really taught me something too, so thank you for that as well. এখন তুমি যে এত কাজ করছো, তুমি বই লিখেছো, তুমি বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে গিয়ে তুমি কথা বলেছো, তুমি বাংলাদেশকে অনেক জায়গায় রিপ্রেজেন্ট করেছো, এখন এর পিছনে তো নিশ্চয়ই একটা ইন্সপিরেশনের দরকার ছিল, একটা মোটিভেশনের দরকার ছিল। তো কে বা কি এর পিছনে তোমার ইন্সপিরেশনটা ছিল, মানে তোমার মোটিভেট করেছে আসলে কি? সো আমার পরিবার আমাকে সবসময় শিখিয়েছে যে অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন আমার দায়িত্ব হচ্ছে আমি আলহামদুলিল্লাহ যে অপরচুনিটিস পেয়েছি সেই অপরচুনিটিসকে কাজে লেগিয়ে আমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো ইন আ গ্লোবাল অডিয়েন্স অর প্ল্যাটফর্ম। এটা আমার পরিবার আমাকে সবসময় শিখিয়েছে যে ইটস কাইন্ড অফ মাই রেসপন্সিবিলিটি। সো আমি তাদের কাছ থেকে এই লেসনটা নিয়েই কিন্তু আমি চেষ্টা করি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ইন ভেরিয়াস প্ল্যাটফর্মস। অ্যাট দ্য সেম টাইম আমার মনে আছে আমি যখন প্রথম ইউনাইটেড নেশনসে বক্তব্য রাখি তখন I was 7 years old. তখন আমাকে যখন ইন্ট্রোডিউস করে দেওয়া হয় তখন তারা বলে যে মানে যিনি হোস্ট ছিলেন তিনি বলেন যে now Faatiha Aayat from Bangladesh will speak. So যখন আমাকে সেইভাবে ইন্ট্রোডিউস করে দিল যে Faatiha Aayat from Bangladesh, তখন I felt very inspired and I understood the importance of why they introduced me as a Bangladeshi. সো সেই এক্সপিরিয়েন্স থেকেও কিন্তু আমার অনেক ইন্সপিরেশন এসেছে যে আচ্ছা আমাকে তো বাংলাদেশ হিসেবে রেপ্রেজেন্ট করে দিয়েছে না গ্লোবাল প্ল্যাটফর্ম, সো আমি বাংলাদেশকে রেপ্রেজেন্ট করবো এখন থেকে। সো দ্যাট ইভেন্ট প্লাস আমার পারিবারিক যেই ভ্যালিউজ এবং লেসন্স আমাকে যা শেখানো হয়েছে তার থেকে আমি মানে সেই কারণে আমি বাংলাদেশকে চেষ্টা করি রেপ্রেজেন্ট করার ইন ভেরিয়াস প্ল্যাটফর্মস। বিউটিফুল স্টোরি। তুমি তো অনেক জায়গায় অনেক গ্লোবাল প্ল্যাটফর্মে কথা বলেছো, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছো, তুমি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেছো, ইউ টকড অ্যাবাউট মেনি গ্লোবাল ইস্যুস অ্যাজ ওয়েল। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি, সেটা হচ্ছে পলিউশন। বিকজ পলিউশন নিয়ে কত কথা হয় কত জায়গায় সেটা তো আমরা জানি। এখন পুরো পৃথিবীতে পলিউশন ইজ বিকামিং আ বিগ প্রবলেম, গ্লোবাল ওয়ার্মিং, দেন লাইক দ্য ড্যামেজ দ্য ওয়ার্ল্ড ইজ গেটিং এভরিথিং। তো আমরা তো দেখি যে অনেক সময় যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা থাকে আমাদের, যে ওভারঅল পৃথিবীর বিভিন্ন সিটি বিভিন্ন কান্ট্রির যে এয়ার কোয়ালিটি পলিউশনের রেট নিয়ে যে প্রতি বছর একটা ইন্ডেক্স করা হয়, সেখানে ঢাকা কিন্তু সিটির মধ্যে বেশিরভাগ সময় ফার্স্ট বা সেকেন্ড হয়ে থাকে, উইচ ইজ নট এ গুড কম্পিটিশন, ইটস অলওয়েজ লিডিং। তো ঢাকা শহরে যে লেড বা সিসার পলিউশনটা, এটা নিয়ে আসলে তোমার বক্তব্যটা কি, মানে তোমার মতামতটা আসলে কি? Definitely, thank you for your question. Definitely, lead pollution is a very serious issue, especially in Bangladesh. Ami a shisha ba leader ব্যাপারে alhamdulillah I've had the opportunity to work with this organization called Pure Earth. So নিউ ইয়র্কে বসে পিওর আর্থের সাথে আমার কাজ শুরু হয় এবং তারা আমাকে মানে এই
আমি একটা বক্তব্যে in one of my speeches I talked about the importance of lead pollution. তারা সেই বক্তব্য দেখে they invited me to their office because their work is mainly centered around lead pollution. So তারা আমাকে invite করে to work with them. এখন যে আলহামদুলিল্লাহ আমি দেশে ফিরেছি, তাদের পিওর আর্থের যে বাংলাদেশ ডিভিশন রয়েছে তাদের সাথে আমার কয়েকদিন আগে একটা মিটিং হয়েছে, এবং in that meeting they expressed their concerns about the lead pollution in Bangladesh. তুমি যেরকম বললে যে বাংলাদেশে lead pollution মানে in terms of global ranking, Bangladesh is one of the highest countries with lead pollution. So they shared their concern with me, এবং আমরা চেষ্টা করছি যে ইনশাআল্লাহ in the next couple of months আমি এবং পিওর আর্থ আমরা খুলনায় একটা ব্যাটারি রিসাইক্লিং ফ্যাসিলিটির ওই এরিয়াতে যাব। ব্যাটারি রিসাইক্লিং ফ্যাসিলিটি থেকে কিন্তু অনেক lead pollution হয়, right? And there are a lot of lead facilities that are now they're in progress of being stopped, কিন্তু তাও they have already impacted millions of children especially, তাই না? So সেই খুলনাতে সেই ফ্যাসিলিটির পাশেই রয়েছে একটা মাদ্রাসা, এবং সেই মাদ্রাসাতে যে শিশুরা পড়তো they were impacted by lead pollution. So তাদের blood there's symptoms of lead pollution in their blood. So আমি চেষ্টা করছি পিওর আর্থের সাথে এই খুলনায় এই ট্রিপে গিয়ে আমরা আরো কাজ করব for especially these children around the area of that battery recycling facility. And আমার মতামত basically overall is this definitely is a very concerning issue, and আমরা বিভিন্ন এনজিও বিভিন্ন অর্গানাইজেশনের সাহায্য নিয়ে কিন্তু আমরা এই ইস্যুটাকে ওভারকাম করতে পারবো। Good luck on your initiative. Thank you. And আমার যে নেক্সট কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে I would like you to explain something. যে আমাদের যে এখন প্রধান উপদেষ্টা আছেন, আমাদের দেশের যে দায়িত্বে আছেন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তো উনি রিসেন্টলি একটা স্পিচ দিয়েছেন about the 3-0 club. So আসলে if you could elaborate on that, যে জিনিসটা আসলে কি এবং how can we partake in it, মানে overall what it actually is, if you could explain it to us. Okay, so Professor Mohammad Yunusের একটা চমৎকার ইনিশিয়েটিভ আছে যার নাম হচ্ছে YY Ventures. এই YY Ventures এর আন্ডারে কিন্তু এই 3-0 ক্লাবটা রয়েছে। So what is the 3-0? 3-0 হচ্ছে zero unemployment, zero poverty, and zero net carbon emissions. Professor Yunus has a vision to end these things in our society and make them zero, which is why zero poverty, zero unemployment, and zero carbon emissions. So a 3-0's club is basically this initiative that inspires people to come together, to in a club to come together and act in their community. Tara একটা certain topic choose করবে. For example, আমি আর তুমি যদি if we're passionate about carbon emissions, right? আমরা zero carbon emissions এর জন্য কাজ করব. So we come together, we form a little club or a network, and we work together to end or make these things zero in our society. এটাই হচ্ছে প্রফেসর ইউনূসের vision and missionটা. So alhamdulillah, I've had the opportunity to work with 3-0's club. আমি চেষ্টা করছি 3-0's club আমার স্কুলে আগা খানে আনার জন্য, and আপনারাও যদি এই 3-0's clubের মধ্যে engage হতে চান তাহলে definitely আমি বলবো 3-0's club একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে if you look through the details আপনারা বুঝতে পারবেন exactly like more in depth in detail on what you can do, and you can also register your own club. মানে তুমি for example তুমি যদি তোমার স্কুলে করতে চাও তাহলে form your own little club এবং সেই ক্লাবটাকে ওই ওয়েবসাইটের 3-0's ক্লাবের ওয়েবসাইটের মাধ্যমে you can register. It's a great initiative by Professor Yunus that inspires young people to take action. Of course, it's a great initiative and we can all partake in it. আমরা সবাই এটার হয়ে কাজ করতে পারি. So thank you for explaining it. আরেকটা বিষয় হচ্ছে যে since we're talking about some of the things that are problems in our society, মানে আমাদের এখন যে সোসাইটিতে আমাদের দেশে এমনকি যে গ্লোবাল প্রবলেমগুলো আছে এর মধ্যে এগুলোর পাশাপাশি এগুলো তো আছে, তারপরে আরেকটা হচ্ছে সেফটি, যে সিকিউরিটি অ্যান্ড সেফটি স্পেশালি ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। আমরা তো জানি ফর এক্সাম্পল চিলড্রেন কিন্তু প্রতি বছর বাংলাদেশেই কিন্তু আমাদের অনেক ভায়োলেন্সের মধ্যে দিয়ে, অনেক ক্রুয়েলটিজের মধ্যে দিয়ে, অ্যাবিউজ এক্সপ্লয়টেশনের মধ্যে দিয়ে যেতে হয়। তারপর এটা শুধুমাত্র কি বাংলাদেশের প্রবলেমটা, তা তো নয়, এটা তো আসলে একটা গ্লোবাল প্রবলেম। ইভেন দ্য আন্ডার ডেভেলপড অ্যান্ড দ্য ভেরি ডেভেলপড কান্ট্রিজ, বড় বড় উন্নত দেশগুলো কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করে, হয়তো আর একটা লেসার ডিগ্রিতে, কিন্তু তারা কিন্তু অনেক প্রিকশনারি মেজার্স নিয়ে থাকে এটার জন্য। এর জন্য তারা এর পেছনে এটা প্রিভেন্ট করার জন্য, এটা প্রতিরোধ করার জন্য কিন্তু তারা অনেক কাজ করে থাকে। তো আমরা কি ইনিশিয়েটিভ নিতে পারি?
গ্রেট কোয়েশ্চেন। আমি মনে করি যে এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং দরকার ছিল, কারণ আমাদের কিন্তু বাংলাদেশে অনেক কিছুই দরকার আছে, অনেক, তুমি যেরকম বলো প্রিকশনারি মেজার্স, এরকম অনেক মেজার্স নেওয়া দরকার আছে টু প্রিভেন্ট these unfortunate incidents from happening. আমরা ডেফিনেটলি অন আ লার্জার স্কেল সারা বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম করতে পারি। I think Definitely. awareness programs are definitely very important, কারণ আমরা যদি আগে থেকেই সকলকে সচেতন করে রাখতে পারি এবং তাদেরকে এডুকেট করে রাখতে পারি যে how these problems are happening, why they're happening and how we can stop them, আমরা যদি সকল সিটিজেন্সদেরকে এডুকেট করে রাখতে পারি তাহলে কিন্তু that's a precautionary measure. We'll be able to drastically reduce these incidents. At the same time, আমরা কাজ করছি on the Amber Alert, which I'm sure you Yes, know. yes, of course. So just for our audience here, me and Shizda, alhamdulillah, আমরা কাজ করছি to develop an Amber Alert system. Do you want to explain what that is? Of course. So, America in 1996 in USA, there was a little girl, তার 9 বছর বয়সী একটা শিশু যার নাম ছিল অ্যাম্বার হিগারম্যান, and she went missing on January 13th. তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং 4 দিন পর January 17th তার কিডন্যাপিং সাইট থেকে 5 মাইল দূরে তার ডেড বডি পাওয়া যায় because she was injured by cuts to her throat. সো এরপর থেকে দ্য ইউএস ওরা একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করে যেটাকে বলা হয়ে থাকে অ্যাম্বার অ্যালার্ট, অর্থাৎ যখন এই অ্যালার্টটা বাজবে তখন কোনো অ্যাবডাক্টেড কিডন্যাপড চাইল্ড তার ফেস, তার নাম, তার জেনারেল ইনফরমেশনটা বিভিন্ন বিলবোর্ডে এবং মোবাইল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাবে। আমরা তো অনেক সময় দেখি যে নেশন ওয়াইড সার্চ হয় বিভিন্ন মিসিং পিপলের জন্য, সেটা সবাই জানে কিন্তু এই অ্যাম্বার অ্যালার্টের কারণে। সো অ্যাম্বারের ফুল ফর্ম হচ্ছে আমেরিকা ইজ মিসিং ব্রডকাস্ট ইমার্জেন্সি রেসপন্স, অর্থাৎ একটা ব্রডকাস্ট করা হয় একটা ইমার্জেন্সি রেসপন্সকে যে এই মানুষটা মিসিং হয়েছে, অ্যান্ড সো এভরিওয়ান ক্যান স্টার্ট লুকিং ফর ইট, অ্যান্ড সেই মানুষটাকে আবার সেফলি রিটার্ন করা যায়। সো আমাদের বাংলাদেশে আমরাও যে প্ল্যান করছি, লাইক উই আর ওয়ার্কিং অ্যাবাউট ইট, যে আমাদের বাংলাদেশে যেন আমরা একটা অ্যাম্বার অ্যালার্টের মতো সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি, যেন সবাই নোটিফাইড হয় যদি কোনো শিশু, কোনো মানে যে কেউ, বা বিশেষ করে চিলড্রেন, তারা যদি মিসিং হয়ে যায়, তারা যদি নিখোঁজ হয়ে যায়, কিডন্যাপড হয়ে যায়, অ্যাবডাক্টেড হয়ে যায় পটেনশিয়ালি, তাহলে আমরা তাদেরকে কিভাবে আবার সেফলি রিটার্ন করতে পারবো এই অ্যালার্টটার মাধ্যমে। And see, this initiative that me and Shizda are working on, এটাও কিন্তু একটা চমৎকার precautionary measures যা আমাদের হেল্প করবে to safely find these children, these missing children, and return them to their families. So আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাম্বার অ্যালার্টের মাধ্যমেও কিন্তু বাংলাদেশ অ্যাজ আ কান্ট্রি হিসেবে আমরা কিন্তু এই প্রবলেম থেকে অনেক বের হয়ে আসতে পারি। অফকোর্স। সো প্রিয় দর্শক, কেমন লাগলো ফাতিহা আয়াতের সাথে আমাদের কথোপকথন? যদি ফাতিহা আয়াতের সাথে আমাদের কথোপকথনের আরও দেখতে চান তাহলে কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকুন দ্বিতীয় পর্বের জন্য।